সমাবেশ। এখন আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সিনিয়র সহসভাপতি জনতা জনাব মোহাম্মদ নুরুল আলম। জনতা জনাব মোহাম্মদ নুরুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন জিন্দাবাদ। আজকে ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত সমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমরা দীর্ঘদিন বলতে 11-12 বছর পরে সমাবেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। কারণ এমন একটা অবস্থা আমাদের দেশে সৃষ্টি হয়েছে যে মুসলমান একত্রিত হয়ে কথা বলবে, এমন অবস্থাটা আমাদের দেশে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে সাহায্য করে, আওয়ামী বাকির মতো গায়েব থেকে সাহায্য করে আমাদের মুসলমানদেরকে ওয়াজ মাহফিল করার, আন্দোলন করার, কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা আলোচনা করব, আজকে এই মঞ্চে আমাদের 100 কোটি মানুষের রাহবার প্রধান অতিথি উপস্থিত আছেন। আমি আলোচনা করব এই বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি পার্বত্য জেলায় আমরা যারা বসবাস করি, আমরা কি অবস্থায় আছি আমাদের খোঁজ খবর কেউ রাখে না। যেই সরকার আসে সে তার নৌকা নিয়ে, সে তার পাল্লা নিয়ে দৌড়াদৌড়ি করে। শান্তি চুক্তির পর থেকে, শান্তি চুক্তি আমাদের জন্য একটা কালো চুক্তি। এখান থেকে বাংলাদেশকে দৌড়ানোর একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের জন্য খালেদা জিয়া লং মার্চ করেছে, কিন্তু 3 দিনের ক্ষমতায় ছিল, একটা শব্দ পরিবর্তন করেন নাই। করছে কি বলতে পারবেন? করে নাই। এখানে রাজা, এটা বলতে গেলে রাজা মানে রাজা কি? একজন খাজনা লোক তাকে রাজা বলতে হয়, তার কাছে শুধু তাই দেখতে হয়। আমরা বাঙালিরা এত অধঃপতন হয়ে গেছি এই 3 জেলাতে। আমাদের জন্য কথা বলার সংসদের লোক নাই, আমাদের জন্য কোথাও কথা বলার লোক নাই, আমাদের বিষয়গুলা উপস্থাপন করার লোক নাই। এটা আমাদের দুঃখের বিষয়। সম্মানিত আমাদের আবার আপনার কথা বলার যোগ্যতা আছে, আমাদের এখানে কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতা এখানে এমপি উপজাতি, রাজা উপজাতি, হেডম্যান উপজাতি, মন্ত্রী উপজাতি, উপজেলা চেয়ারম্যান উপজাতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজাতি, মেম্বার উপজাতি। আমরা হলাম গোলাম। কি হবে গোলাম? না, আমাদের গোলাম বানিয়ে রেখেছে কে? সরকার, 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 সরকার। মানে ব্রিটিশ কখন চলে গেছে? ব্রিটিশ চলে গেছে কখন? দেশ 2 বার স্বাধীন হয়েছে, এবার 3 বার স্বাধীন হলো। কিন্তু ব্রিটিশের সেই প্রথা ছুড়ে দিয়ে আমাদেরকে এখনো জবাই করা হচ্ছে। সেই ব্রিটিশের আইন দিয়ে আমাদেরকে এখানে ধ্বংস হয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে যাতে মুসলমান বাঙালিরা যাতে চলে যায় পালিয়ে, সেই ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্র প্রতিরোধ করার জন্য আমাদেরকে সংগঠিত হইতে হবে। এবং আমরা আমাদের রাহবার যিনি আছেন, আমরা ওনাকে বলবো, সংসদ হোক, যেখানে হোক, যে এইটা বাংলাদেশের একটি অংশ, এটা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এই অংশটাকে নিয়ে ষড়যন্ত্র খেলছে, এই অংশটাকে নিয়ে আওয়ামী লীগ নিজেও ষড়যন্ত্র খেলছে। কারণ সে তো চাইছে পুরো দেশ ইন্ডিয়াকে দিয়ে দেবে, ভারতকে দিয়ে দেবে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছে। সময় খুব কম, মনে অনেক ব্যথা। আমাদের ছেলেদের লেখাপড়ার কোনো সুযোগ নেই। আমরা জায়গা, এখান থেকে লোক গিয়ে প্লেন দৃষ্টিকে জায়গা কিনতে পারবে, প্লেন দৃষ্টিকে এসে এখানে জায়গা কিনতে পারবে না। এটা কোন যুগ, কোন ডিক্টেটর, কোন রায়? এই জন্য কেউ প্রতিবাদ করে না। আজকের সমাবেশ থেকে আমি আমাদের হাজারো কোটি মানুষের রাহবারকে অনুরোধ করবো, যেখানে হোক, যেভাবে হোক, আমাদের এই আন্দোলনকে, 3 পার্বত্য জেলার আন্দোলনকে চাঙ্গা করে তোলার জন্য আপনার মাধ্যমে, এবং বর্তমান যে সরকার কি বলে, আপনার ভারপ্রাপ্ত সরকার যে আছে, তার সাথে আপনারা কথা বলে এই সময় যদি পরিবর্তন না হয়, আর হওয়ার কোনো সুযোগ নাই। যে আসক্ষমতায় সেই তার
কি দৌড়াদৌড়ি করবে, সে তার ক্ষমতা রাখে থাকার জন্য দৌড়াদৌড়ি করবে, সে খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে। এই তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনারা দয়া করে যেভাবে আমাদের এখানকে এই তিন পার্বত্য জেলায় আমরা বাঙালিরা বসবাস করতে পারি, আমাদের অধিকার আদায় করতে পারি, সেইভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করে আমার বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে অনেক ব্যথা, সময় কম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم. বান্দরবান জেলা মুজাহিদ, বান্দরবান জেলা ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত গণসমাবেশের আজকের সভাপতি বান্দরবান জেলার সুযোগ্য সুদক্ষ জনাব মৌলানা আবুল কালাম আজাদ সাহেব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের কেন্দ্রীয় আমির নায়েবে আমিরুল মুজাহিদিন বারাকাল্লাহু ফি হায়াতিহি, এবং মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠনের নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গগণ। আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন জায়গা থেকে আগত ইসলামী আন্দোলনের 10টি অঙ্গ সংগঠনের কর্মী বৃন্দ, ভাইয়েরা আমার। সর্বপ্রথম আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মুনিব আমাদের সবাইকে ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ১৫০০০ ঊর্ধ্বে ছাত্র জনতার রক্তের বিনিময় আমাদের জন্য এই মুক্ত মঞ্চকে মুক্তি মুক্ত মঞ্চ বানাইয়া দিয়েছেন, বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা ইসলামী আন্দোলন করি ইসলামের উপরে থেকে কোরআন সুন্নাহ মোতাবেক চলে, বলেন ঠিক কিনা? কারণ আপনি ইসলামের যত স্লোগান দেন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামের উপরে থাকবেন না ততক্ষণ পর্যন্ত এই জমিনে ইসলামী আন্দোলন বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমরা সকলেই জানি, সকল ধর্মীয় মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে বলে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ছাড়া এই জমিনের মধ্যে অন্য কোন বিধান, অন্য কোন সংবিধান এই জমিনের মধ্যে যারা বসবাস করবে তাদের শতভাগ নিরাপত্তা আর নিশ্চয়তা দিতে পারে নাই, বলুন ঠিক কিনা? একমাত্র যেই ধর্ম এই জমিনের মধ্যে শান্তি এবং সুশৃঙ্খলা দিতে পারবে সেই ধর্মের নাম হলো ইসলাম, বলুন ঠিক কিনা? ইসলাম যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে রক্ত দিয়েছেন, রক্ত যদি আরো প্রয়োজন হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, রক্ত দেওয়ার জন্য কারাগারে উপস্থিত আছেন, 2 হাত তুলে দেখান। সম্মানিত ভাইরা আমার, আরো ভালো করে খেয়াল করেন, আপনারা অনেক দলকে দেখেছেন ক্ষমতায় এসেছে, চলাইয়েছে, কিন্তু ইসলামী দলকে দেখেন নাই। আপনারা দেখেন একবার সুযোগ দিয়ে ইসলামী দল ক্ষমতায় আসুক, আপনারা কি কেউ চান নিরাপত্তাহীনতায় থাকেন? কেউ চান? আপনারা কি চান আপনার মা বোন দর্শিতা হোক? চান কেউ?
আপনারা কি চান এই জমিনের মধ্যে চাঁদাবাজ বহাল থাকো? আপনারা কি চান এই জমিনের মধ্যে অন্যায়কারী থেকে যাক? আপনারা কি চান এই জমিনের মানুষ খুন আর গুমের শিকারের মধ্যে থেকে যাক? যদি না চান তাহলে ইসলামী আন্দোলন ছাড়া বিকল্প নাই, বলো ঠিক কিনা? আবার ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম ক্ষমা করে দেওয়াকে পছন্দ করেন, ক্ষমা করে দিতে পারেন, প্রতিশোধ নেওয়ার ধর্ম ইসলাম নয়, বলুন ঠিক কিনা? আবার কেউ কেউ স্বপ্ন দেখে দিনের বেলায় মোল্লারা কিভাবে দেশ পরিচালনা করবে। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন, সাদা চশমা লাগাইয়ে দেখতে হবে, কালো চশমা লাগাইয়ে দেখলে হবে না। যে আফগানিস্তানের মধ্যে তালেবানেরা, যারা সুপার পাওয়ার, আমেরিকা সহ নেটুর গোষ্ঠীরা গণহত্যা করেছিল, বোমা মেরে মেরে ওরা আফগানিস্তানকে বারুদ বানাইয়া দিয়েছিল, পুরো গোটা আফগানিস্তানের জনগণকে 20 বছর থেকে শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছিল। সেই আফগানিস্তান আজ ক্ষমতায় এসেছেন 2 বছরের মাথায়, টপ লেভেলের সুপার পাওয়ারের দিকে চলে গেছে। গেছে কি গেছে না? এটা সারা বিশ্বের মানুষ জানে যে আফগানিস্তানের পণ্য সারা বিশ্বের মানুষ এখন বুক করতে পাগল হয়ে গেছে, বলেন ঠিক কিনা? অতএব কাহারও চিন্তা ভাবনা করা লাগবে না যে মোল্লারা যদি ক্ষমতায় আসে দেশ চালাইতে পারবে না। আমার মনে হয় তারা বোবার স্বর্গে বাস করছে, বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আরো ভালো করে খেয়াল রাখতে হবে, ইসলামী আন্দোলন যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত পীর সাহেব চরমাইয়ের নির্দেশনা ছাড়ব না, বলুন ঠিক কিনা? সেই গণ অভ্যুত্থানের দিনে আমাদের নেতা, আমাদের আমির দেখাইয়ে দিয়েছেন যে কিভাবে শাসককে এই দেশ থেকে বিতাড়িত করতে হয়, সেই প্রমাণ করে গোটা পৃথিবীবাসীকে দেখাইয়া দিয়ে গেছেন, ঠিক কিনা? অতএব আমরা সবাই আছি, থাকবো, ইসলাম নিয়ে বাঁচবো, এই জমিনের মধ্যে নিরাপত্তা এবং শান্তি সুশৃঙ্খলা আনার জন্য চেষ্টা করা সকল মানুষের দায়িত্ব, বলেন ঠিক কিনা? নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আজিজনগর শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ জিয়াউল হক। হাফেজ মোহাম্মদ জিয়াউল হক এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দূর দূরান্ত থেকে এখানে আসা এবং বসার জন্য, কিছু কথা শোনার জন্য দ্বীনের স্বার্থে সকলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমরা এখানে আসছি, আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কোনো মানুষ এখানে আসে নাই। তাহলে বাংলাদেশ ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন আগে ছিল, এখনো আছে, সামনে ইনশাআল্লাহ থাকবে, ঠিক তো ইনশাআল্লাহ? তাহলে আমরা কথা বলা বড় বিষয় নয়, সবচেয়ে বড় বিষয় হলো দুর্নীতিবাজদের বিষয়। ইসলাম বিরোধী যারা, ইসলামের বিরোধী যারা করে, যারা নাস্তিক, মুরতাদ, স্বৈরশাসক, যারা দুর্নীতিবাজ, তাদের বিরোধী রুখে দাঁড়ায়, এটার নাম ইসলামী আন্দোলন। নাকি আমি ইসলামী আন্দোলনের পতাকা পাকে লাগাই ইসলামী আন্দোলন করে করে বলে জীবন কাটানো হবে, নাকি এটা দিন বাস্তবায়ন করতে হবে? তা আমি বলি ইনশাআল্লাহ বাংলার জমিনে আরছে কারছে প্রতিটা জায়গায় ইসলামী আন্দোলন অগ্রসর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই কাজ করবো তো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের জন্য যারা যারা কাজ করে হাত তুলে দেখান ইনশাআল্লাহ। এই জমিন আল্লাহর, ইসলাম আল্লাহর, এই জমিনের ইসলামের হুকুমত চলবে ইনশাআল্লাহ। সেজন্য দুস্তাহাবাব, বেশি কথা নয়, এখানে বক্তৃতা নয়,
মুরব্বীদের কাছ থেকে দোয়া নেওয়া, ঠিক না নয়? সেজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। মুরব্বীদের কথাগুলো আপনারা শ্রবণ করবেন, তাদের কথাগুলোর থেকে আমরা জীবনকে ধন্য করার জন্য আমল করে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? শুধু ইসলামী আন্দোলনে আসি কথা শুনে গেলাম, ওদের পরামর্শগুলো শুনে মৃত্যু পর্যন্ত আমল করতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আলী কদম উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা জনাব মাওলানা একে আইয়ুব খান। জননেতা জনাব মাওলানা একে আইয়ুব খান এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا حمدا والشكر لله شكرا شكرا والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সংগ্রামী সভাপতি হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা আবুল কালাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের গণমানুষের আধ্যাত্মিক রাহবার, মাটি ও মানুষের নয়নমণি, হাজার হাজার লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার, প্রিয় নেতা জনাব সৈয়দ মোহাম্মদ মুফতি ফয়জুল করিম সাহেবকে সর্বনাই, উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ। সংগ্রামী সমাবেশ। ইসলামী আন্দোলন কি? ইসলামী আন্দোলন হচ্ছে পরিশুদ্ধ, পরিচ্ছন্ন, নিবন্ধিত বৃহত্তম ইসলামী রাজনৈতিক দল, বাংলাদেশের বৃহত্তম একটি ইসলামিক রাজনৈতিক দল। ইসলামী আন্দোলন কি করেছে? ইসলামী আন্দোলন তথা বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরাম কি করেছে আমরা জানি। 52 থেকে 71 পর্যন্ত, 71 থেকে 24 পর্যন্ত যখনই ইসলামের বিরুদ্ধে, যখনই ওলামায়ে কেরামের বিরুদ্ধে, যখনই আমার এই স্বাধীন দেশের বিরুদ্ধে কোন শক্তি মাথা ছাড়া দিয়ে উঠেছে, তখন ইসলামী আন্দোলন মাঠে নেমেছে, ঠিক কিনা বলেন? সক্রিয়ভাবে ভূমিকা রেখেছে। অনেকেই মনে করে ইসলামী আন্দোলন কি করবে, ইসলামী আন্দোলন কি করেছে? ইসলামী আন্দোলন সমস্ত অপশক্তিকে রুখে দিয়েছে। ইসলামী আন্দোলন কি করতে চায়? ইসলামী আন্দোলন এদেশে ইসলামকে বাস্তবায়ন করতে চায়, কোরআনের রাজত্ব কায়েম করতে চায়। অনেকেই স্বামীর আদর্শ এখানে বাস্তবায়ন করবে, স্বামীর আদর্শ বাস্তবায়ন করতে চায়, বাবার আদর্শকে বাস্তবায়ন করতে চায়। বাবার আদর্শ বাস্তবায়নকারীদের আমরা পিরিয়ড দেখেছি। স্বামীর আদর্শ যারা বাস্তবায়ন করতে চায় তাদের ক্ষমতাও আমরা দেখেছি। তারা মদের বৈধতা দিতে চায়, তারা সুদের বৈধতা দিতে চায়, তারা কি করতে চায়? তারা বিশ্ববাদীর বৈধতা দিতে চায়, ঠিক করে বলেন? আমরা দেখেছি যারা বাবার আদর্শের বাস্তবায়নকারী তাদেরকে আমরা দেখেছি সংবিধান থেকে বিসমিল্লাহকে তুলে দিতে চেয়েছিল, ঠিক কিনা? ওলামায়ে কেরাম মাঠে নেমেছিল, তারা পিলখানা হত্যাযজ্ঞ চালিয়েছে। আমার দেশের দামাল সন্তানদের তারা নির্বিচারে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? হলমার্ক কেলেঙ্কারির কথা আমরা সবাই জানি। আমার টাকা, আপনার টাকা, দেশের টাকা সুইস ব্যাংকে যারা জমা করেছে, লাঠি দিয়ে এদেশের মানুষ তাদেরকে দিল্লি পাঠিয়ে দিয়েছে।
আবার এই শক্তি এখানে আর মাথা ছাড়া দিতে পারবে না। ইসলামী আন্দোলন কি চায়? বাবার আদর্শ বাস্তবায়ন করতে চায় না, স্বামীর আদর্শ বাস্তবায়ন করতে চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআনের রাজত্ব রেখে কায়েম করতে চায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থ পবিত্র আদর্শকে এদেশে বাস্তবায়ন করতে চায়। এদেশে যদি রাসূলের আদর্শ বাস্তবায়ন হয়, দরজা খুলে ঘুমাবো, অফিসে দুর্নীতি থাকতে পারবে না। থাকতে পারবে? এক দেশে দুই নীতি চলবে না। প্লেনে এক নীতি, বান্দরবনের পাহাড়ে আরেক নীতি, এটা চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? কোরআনের রাজত্ব যদি এদেশে কায়েম হয়, কোরআন দিয়ে যদি দেশ শাসিত হয়, চুরি করলে হাত কাটা বন্ধু, চলবে না আর চুরি। অফিসে দুর্নীতি চলবে না। তাই বলে এমন ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রাস্তাঘাটে হাজারো হাজারো মানুষ হাত কাটা দেখতে পাবেন, বিষয়টা এমন নয়। একজন চোরকে যখন, এটা জোতা চোর নয়, রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে আনুষ্ঠানিকভাবে বাইতুল মুকাররমের সামনে যখন হাত কাটা হবে, এই দৃশ্য যখন স্যাটেলাইটে প্রচার করা হবে, এই দৃশ্য যখন বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হবে, অফিসে আর দুর্নীতি করার লোক থাকবে না, চুরি করার লোক থাকবে, আর চুরি করার লোক থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। টেকনাফ থেকে তেতুলিয়া, রবসা থেকে পতুরিয়া, চরমোনার পীর হুজুরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামীর শাসন ক্ষমতায় ইসলামকে পাঠাইতে চাই। চাই কি চাই না? নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই نصر من الله وفتح قريب وبشر الصابرين السلام عليكم ورحمة الله وبركاته ছাত্র আন্দোলন বান্দরবান জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ আসিফ, ছাত্রনেতা মোহাম্মদ আসিফ। بسم الله الرحمن الرحيم وتعصموا بحبل الله جميعا ولا تفرقوا। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, জুলাই আন্দোলনের অন্যতম আমাদের সহযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ, উপস্থিত ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ এবং উপস্থিত হবেন সম্মানিত নায়েব আমির সাহেব এবং আমার সাথে উপস্থিত আমার সম্মানিত বান্ধববাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে একটি বিষয় বলতে চাই। আজকের প্রোগ্রামের যিনি সভাপতি আবুল কালাম সাহেব, তার অবদানকে বিভিন্ন জায়গায় অস্বীকার করা হয়। তিনি আমরা যখন আন্দোলন করেছিলাম 16 তারিখ 7 তারিখ দেশমন্দির ছাত্র আন্দোলন, তিনি আমাদের পাশে ছিলেন। একমাত্র তাকেই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা তাকে দেখতে পেয়েছিলাম। তার অবদানকে যারা অস্বীকার করে আমরা তাদেরকে বলে দিতে চাই, তাকে যে আজকে মূল্যায়ন করা হচ্ছে না বিভিন্ন জায়গাতে, আমরা একটা তীব্র প্রতিবাদ চালাচ্ছি। 2 নম্বর বিষয়, 16 বছর যে জুলুম আমরা সহ্য করেছি, ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্ব, ইসলামী দল সমূহের উপর যে নির্যাতন, যে স্টিমুলার চলেছে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করেছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা ইসলামী আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঐতিহাসিক যে ভূমিকা রেখেছে 5ই আগস্ট এবং জুলাই বিপ্লবে, আমরা সে অবদানকে অবশ্যই শ্রদ্ধার সাথে স্বীকার করি এবং তাদের আন্দোলনে আমরা তাদের সহযোগিতা পেয়েছি। আজকে অনেকে ইসলামী আন্দোলনের ভূমিকাকে অস্বীকার করতে চান। আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা আওয়ামী লীগের মতো আস্থা করে নিক্ষিপ্ত হবেন। যদি ইসলামী আন্দোলনের
ইসলামী আন্দোলন এবং ইসলামী দলগুলোর ভূমিকাটা আপনারা স্বীকার করলে আপনারা আস্তে আস্তে নিক্ষিপ্ত হবে। 2 নম্বর বিষয়, পার্বত্য চট্টগ্রামে যারা নেতৃত্ব নিয়ে এসেছেন তারা পার্বত্য চট্টগ্রামে ডিভাইডেড রুল করেছে। এতদিন আমাদের উপজাতি এবং বাঙালিদের মধ্যে একটি দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন। 7 বার এমপি তিনি এগুলোর মাস্টার নাই, দেবাশিসরা এগুলোর মাস্টার নাই। সুতরাং পার্বত্য চট্টগ্রামে আমরা উপজাতি অবজাতি বুঝি না, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি, আমরা মুসলমান। সর্বশেষ আমি কয়েকটি বিষয় বলবো। এখনো পর্যন্ত ফেসিবাদের দূষণরা বিভিন্ন জায়গাতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই, যারা এই সুযোগ দিতে চান তারা 16 বছর কি ভূমিকা রেখেছেন, আপনারা দেখেছেন তারা 16 বছর কি ভূমিকা রেখেছেন। আমরা সরকার পতন করেছি, আমরা এই আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার পতন করেছি, আওয়ামী লীগের সরকারকে নামিয়েছি। সুতরাং আপনারা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা আওয়ামী লীগকে সুযোগ দিলে আপনারা ইতিহাস থেকে নিক্ষিপ্ত হয়ে যাবেন। আমরা বলতে চাই, আওয়ামী লীগ, ছাত্রলীগ আজ যাতে কোনোভাবে সুযোগ না পায়, ইসলামী আন্দোলন জুলাই বিপ্লবে যে ঐতিহাসিক ভূমিকা রেখেছে সেই ভূমিকার আগে আমরা তাদেরকে বলতে চাই, আওয়ামী লীগ আর ছাত্রলীগকে যাতে কোনোভাবে সুযোগ দেওয়া না হয়, অবিলম্বে এই দুটি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। আমরা বলতে চাই, আমি প্রথমে একটি কোরআন আয়াত তেলাওয়াত করেছি, ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং আল্লাহর রজ্জুকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো। আমাদেরকে, আমরা জুলাই বিপ্লবে যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম, সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ গড়ে তুলতে হবে। বান্দরবানকে আমরা কোনো বৈষম্য শিকার হতে দিব না, পার্বত্য চট্টগ্রামে কোনো বৈষম্য শিকার হতে দেব না। আমরা সর্বশেষ আমি যে বিষয় বলতে চাই সেটা হলো, সকলকে ফেসিবাদের বিরুদ্ধে আপনারা যেভাবে লড়াই করে গিয়েছেন, সকল ইসলামী দল, সকল বাংলাদেশের রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আপনারা ভূমিকা রাখুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। হয় জন্মভূমি অথবা মৃত্যু, ইনকিলাব জিন্দাবাদ। সালাম আলাইকুম। আর সময় হাতে নাই। ইসলামী আন্দোলন চরমনায়ের নেতৃত্বে আসুন, আমরা আল্লাহর রশিকে মজবুত করে শক্ত হাতে ধরি। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আর না হয় নিস্তার নাই। উপস্থিত আজকের মাননীয় প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েকে চরমোনাই, ওলামায়ে কেরাম, চট্টগ্রাম মহানগরের সভাপতি আমার অত্যন্ত প্রিয় ভাই জান্নাত ভাই সহ যারা আছেন, বান্দরবান পার্বত্য জেলাবাসীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শায়েকে চরমোনাইয়ের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখার দুঃসাহস আমার নাই। আমি কোনো আলেমও নই, আমলদারও নই। সুযোগটা পেলাম, মনে করলাম একটু কাজে লাগাই, শুধু 2-4টা ইনফরমেশন দিব, দিয়ে বক্তব্য শেষ করব। বক্তব্য হলো, সারা পৃথিবীতে মানুষ আন্দোলন সংগ্রাম করে কখন? যখন বৈষম্য হয়, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয়। আমাদের 71 সালের মহান মুক্তিযুদ্ধ বৈষম্যের কারণে হয়েছিল। বাংলাদেশে 2024 সালে জুলাই আগস্ট বিপ্লব হয়েছে। প্রায় 1,500 ছাত্র জনতা সেখানে শহীদ হয়েছে। সেটাও বৈষম্যের কারণে হয়েছে। আর এই 56,000 বর্গ মাইলে আমরা যারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করি, 1% অঞ্চলের মানুষ, বিশেষ করে বাংলাদেশি নাগরিক, বাংলা ভাষাভাষী মানুষ যারা, আমরা স্বাধীনতার 54 বছর অনেক বড় বৈষম্যের শিকার হয়ে আছি। ইসলামী আন্দোলন বিশ্বব্যাপী আজকে ইসলামী আন্দোলন সারা বিশ্বের নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের পক্ষে কথা বলছে।
ইসলামী আন্দোলন 56,000 বর্গ মাইলের প্রতিটা আনাচে কানাচে মানুষের কাছে কলেমার দাওয়াত পৌঁছে দিচ্ছে। ইসলামী আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে একমাত্র একটা ইসলামী দল, ইসলামী আন্দোলন যেটা অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করছে। ইতিমধ্যে ইসলামী আন্দোলনের অনেক কর্মী ভাইয়েরা শাহাদত বরণ করেছে। আমরা দোয়া করব আল্লাহ যাতে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমি শায়েখে চরমনাই বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় তিনি বিচরণ করেন। ওনার কাছে আমার একটা আবেদন রেখে আমি বক্তব্য শেষ করে দিতে চাই। সারা পৃথিবীতে 57টা স্বাধীন দেশ আছে মুসলমানের, 200 কোটির উপরে মুসলমান রয়েছে। মাত্র 1 কোটি ইহুদির কাছে সারা বিশ্বের মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। আমি ওই ভাষায় বলতে চাই, আর সময় হাতে নাই। ইসলামী আন্দোলন চরমনাইয়ের নেতৃত্বে আসুন, আমরা আল্লাহর রশিকে মজবুত করে শক্ত হাতে ধরি। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আর না হয় নিস্তার নাই। এই বাংলার জমিনে একমাত্র চরমনাই সহি শুদ্ধভাবে ইসলামের চর্চা করে থাকে, জিহাদ করে থাকে, কলেমার দাওয়াত দিয়ে থাকে। এই পার্বত্য চট্টগ্রাম, পূর্ব তিমুর, দক্ষিণ সুদানের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র করার জন্য আন্তর্জাতিক চক্রান্তকারীরা উঠে পড়ে লেগেছে। আমাদের কাছে পরিষ্কার তথ্য রয়েছে, গত 10 বছরে এই পার্বত্য চট্টগ্রাম 26টা উপজেলা, 3টা জেলায় প্রায় 200-র উপর ক্যাথলিক গির্জা, ব্যাপটিস্ট চার্চ গির্জা হয়েছে খ্রিস্টানদের। একটা মসজিদও নতুন করে নির্মাণ হয় নাই। উপরন্তু শহীদ ওমর ফারুক ত্রিপুরা থেকে কলেমা পড়ে মুসলমান হয়েছিল, তার অপরাধ, সে মুসলমান। রোয়াংছড়িতে তার বাড়িতে মসজিদে ইমামতি করে এশার নামাজের নামাজ শেষ করে ঘরে যাওয়ার পথে তাকে গুলি করে হত্যা করা হয়। তার লাশ নিয়ে আমরা মিছিল করেছি। সারা বিশ্বব্যাপী ওমর ফারুকের ব্যাপারে আমরা প্রতিবাদ করেছি। সাজেকে একটা মসজিদ হয়েছে, অডিও ভাইরাল হয়েছে যে এই মসজিদটা ভেঙে দাও। কিছুদিন আগে রাঙ্গামাটির বনরূপা মসজিদে আক্রমণ করা হয়েছে। আজকে এই বাংলাদেশকে আমরা কোন অবস্থাতে পূর্ব তিমুর আর দক্ষিণ সুদান হতে দিতে পারি না। আজকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই আওয়াজ পার্বত্য চট্টগ্রামের আনাচে কানাচে পৌঁছে দিতে হবে। প্রত্যেকটা উপজেলায়, পার্বত্য এলাকার সকল ইসলামী দলগুলোর কাছে আহ্বান রাখবো। আর বিশেষ করে শায়েখে চরমনাইয়ের কাছে অধিকার নিয়ে দাবি করব, পার্বত্য চট্টগ্রামে প্রত্যেকটা ইউনিয়নে ইসলামী আন্দোলনের নেতৃত্বে যেন একটা করে মসজিদ হয়, মাদ্রাসা হয়, কলেমার দাওয়াত পৌঁছে যায়। আমরা আপনাদের সাথে পার্বত্য চট্টগ্রামবাসী আছি, আর নয়। অনেক বৈষম্য হয়েছে, অনেক কিছু হয়েছে। পার্বত্য চট্টগ্রাম এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, আপনার মাধ্যমে আপনি পৌঁছে দেবেন। আমরা অতিরিক্ত কিছু চাই না। এই পার্বত্য চট্টগ্রামে বাংলা ভাষাভাষীর মানুষ কনস্টিটিউশনাল রাইট, সাংবিধানিক অধিকার নিয়ে আমরা এখানে বসবাস করি। আর বাংলাদেশের প্রচলিত আইন, সংবিধান পার্বত্য চট্টগ্রামে কার্যকরী হয় নাই আজ পর্যন্ত। নেতৃত্বে কর্তৃত্বে কোনো বাঙালিরা নাই, মুসলমানরা নাই। আমরা সকলকে নিয়ে সুন্দরভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এই পার্বত্য চট্টগ্রামে বসবাস করতে চাই। গত সরকারগুলো
গত 54 বছরে আমাদের সাথে প্রতারণা করেছে। অনেকে মদিনা সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা করার কথা বলেছে, মদিনা সনদের ধারে কাছেও তারা কেউ ছিল না। ইনসাফ ছিল না, ন্যায় বিচার ছিল না। আজকে আমার জেলা বান্দরবনে গত 1 বছরে 5 জন সেনা সদস্যকে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে, তারা শহীদ হয়েছে। আমি শাহেকে চরমনাইকে বলতে চাই, যে অঞ্চলে দেশ রক্ষা বাহিনীকে গুলি করে হত্যা করা হয়, সেই অঞ্চলের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যায়। আমরা এটা দেখতে চাই না। দেশের প্রচলিত আইনে সাংবিধানিক অধিকার এই অঞ্চলে প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী অক্ষম নয়। বাংলাদেশ সেনাবাহিনীর সরকারগুলো আমাদের সাথে প্রতারণা করছে, আজকের সরকারও সেটাই করছে। বাংলাদেশ সেনাবাহিনীকে যদি নির্দেশ দেওয়া হয় 1 দিনের মধ্যে পার্বত্য চট্টগ্রাম থেকে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব, আজ পর্যন্ত কোন সরকার সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, র্যাব বাহিনীকে সেই নির্দেশ দেয় নাই। 54 বছরে 36,000 বাঙালিকে হত্যা করেছে সন্তুলার মা। এই খুনির সাথে কখনো আলোচনা হতে পারে না। খুনির গাড়িতে কখনো লাল সবুজের পতাকা থাকতে পারে না। চুক্তি বাতিল করতে হবে, দেশের প্রচলিত আইনে দেশ চালাইতে হবে, মদিনার সনদের আলোকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আর প্রতারণা নয়। আসুন ইসলামী আন্দোলনের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হই, আমরা জিতব ইনশাআল্লাহ। মর্নিং সূর্য ডে, সকালের সূর্যটা বলে দেয় সারাদিন কেমন যাবে। আজকে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্বে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, আশা করি আগামী সংসদ নির্বাচনে আমরাই বাংলাদেশের মূল পরিচালনার দায়িত্বভার এদেশের তৌহিদি জনতা আমাদেরকে দিবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা সহ তার দলবলের একই অন্যায়ের জন্য, একই আত্মসাতের জন্য, আমার ভাইকে হত্যা করার জন্য, বিডিআর হত্যা করার জন্য, হাজার শ্রমের জন্য বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণজমাতের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম অভিভাবক, আমাদের প্রাণপ্রিয় নেতা সরকার আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহকে চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব জান্নাতুল ইসলাম সহ দায়িত্বশীল বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনে দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমার সাহেব বিস্তারিত আলোচনা রাখবেন। আমি আজকের এই সমাবেশে দাঁড়িয়ে জুলাই আগস্ট বিপ্লবে যারা প্রায় 2 সহস্রাধিক আমার দামাল ছেলেদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। হাজার হাজার ভাইয়েরা আহত, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করে আলোচনা করতে চাই। জুলাই আগস্ট বিপ্লবের ইতিহাস ছিল, বাংলাদেশের ইতিহাস ছিল, ফ্যাসিস্টরা কখনোই দীর্ঘস্থায়ী হয় না, এবং ফ্যাসিস্ট যেই পর্যায়ে এসেছে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের এই জাতীয় সম্পদে যারা যেইভাবে অত্যাচার করেছে, সেই কারণে অবস্থান তৈরি হয়েছে। আজকে আমরা কি দেখতে পাই? বাংলাদেশের ইতিহাসে না বিশ্বই পরবর্তী রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস আসবে। একটি রাজনৈতিক সংগঠন, রাষ্ট্রপ্রধান যখন সব রাষ্ট্র থেকে যখন পলায়ন করেন, তিনি নিজে পলায়ন করেছেন, তার প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ পলায়ন করেছে, তার এমপিরা পলায়ন করেছে, জেলা পরিষদ চেয়ারম্যান খুঁজে পাওয়া যায় না, উপজেলা পরিষদের চেয়ারম্যান খুঁজে পাওয়া যায় না, নির্বাচিত 95%
আসন্ন বিজয় ইউপির চেয়ারম্যান আজকে খুঁজে পাওয়া যায় না। প্রিয় ভাইয়ের আমার, আজকে অবস্থান হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে আজকে বক্তব্য আসছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় কেন আসতে পারবে না? রাজনৈতিক করার ফান্ডামেন্টাল রাইট আওয়ামী লীগের আছে, বিএনপি করে তার অধিকার আছে, আমি ইসলামী আন্দোলন করি আমার ফান্ডামেন্টাল রাইট আছে, জামাত যারা করে তাদের ফান্ডামেন্টাল রাইট আছে। কিন্তু বাস্তব হলো 16 বছর আমার খেটে খাওয়া কৃষক, মালিক, মনোজ, মুসলিম জনগণের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে আওয়ামী লীগের উপর থেকে নিচ পর্যন্ত। একটা লোক কি বলেছে এই কাজটা তারা ঠিক করে নাই? বলছে প্রবাদ আছে, আমরা স্কুপ পড়েছি, অন্যায় করে যে আর অন্যায় সহজে সমান অপরাধ। যেই জন্য ওই কাস্টুরিতে যখন বিচার আসবে শেখ হাসিনা সহ তার দলবলের একই অন্যায়ের জন্য, একই আত্মসাতের জন্য, আমার ভাইকে হত্যা করার জন্য, বিডিআর হত্যা করার জন্য, হাজার শ্রমের জন্য বিচারে কাঠগোলায় তাদেরকে দাঁড়াতে হবে। দ্বিতীয়ত হলো আমার সম্পদ দিয়ে গেছেন, সম্পদ ফিরিয়ে আনা লাগবে। প্রিয় ভাইয়ের আমার, তৃতীয়ত হলো বাংলাদেশের স্বাধীনতার 53 বছরে শেষ হয়ে 54 চলেছে। দেশটাকে একটা চকলেটের মতো স্বাধীনতার 53 বছরে যারাই ক্ষমতা আসছে কেউই চাঁদা বাদ দেয় নাই। বাংলাদেশের ইতিহাসে হাতে গোনা কিছু সম্পদ ছাড়া, হাতে গোনা কিছু এমপি ছাড়া যারা বলতে পারবে না আমাদের সম্পদ লুণ্ঠন করে নাই। সেই জন্য স্বাধীনতার 54 বছরে প্রমাণ হয়েছে উলামা একরাম অর্থাৎ আল্লাহ বেরো, খোদা বেরো, মুত্তাকি ব্যক্তি ছাড়া বাংলার লাল সবুজের সোনার বাংলা কখনোই সূর্যের মুখ দেখবে না, আলোর মুখ দেখবে না। এবং আমাদের যে উলামা একরাম যারা আছেন, ইসলামী নেতৃবৃন্দ আছেন, আমাদের সেকেন্ড হোম বলতে কোথাও নেই। আমাদের ফার্স্ট হোম বাংলাদেশ, আমাদের সেকেন্ড হোম খবর হবে বাংলার মাটিতে আপনাদের সাথে। প্রিয় ভাইয়ের আমার, আমি আর লম্বা আলোচনা করতে চাই না। অবস্থান তৈরি হয়েছে। ভারতকে বলতে চাই, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, ভালো করেছেন, ওনার মুখটারে থামান। ওনার অবস্থান তৈরি হয়েছে। আমি সম্মানিত প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদকে বলবো, বাংলাদেশের বর্তমান যে লঙ্কাকাণ্ড হচ্ছে তার পিছনে ভারত জড়িত কিনা, তার পিছনে জড়িত কিনা ইনভেস্টিগেশন করুন। বাংলাদেশকে অস্থিতিশীল একটি রাষ্ট্র কায়েম করার যে ষড়যন্ত্রের নীল নকশা আসছে কিনা আমরা অনুরোধ করবো তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করুন। শেষ কথা বলতে চাই, আমার ভাই মজিব ভাই বলে গেছেন বিস্তারিত। ফার্স্টম্যান যারা বাইরের থেকে আসছেন তাদের কথা পরে বললাম। এই পার্বত্য অঞ্চলে বান্দরবনে এই যুব সমাজ যারা আছেন তাদের কি ভোট বান্দরবনে হলো না তাদের পিতৃভূমির আগের ধরে হলো? আপনারা কি বান্দরবনে এলাকায় আপনারা কি ন্যাশনাল আইডি কার্ড পাইছেন? কারা কারা পাইছেন ন্যাশনাল আইডি কার্ড? কারা কারা পেয়েছেন? কাদের বোর্ডে এলাকায় হয়েছে, নাগরিকত্ব গ্রহণ করেছে? 55% এই দেশে মুসলমানরা বসবাস করার কারণে চাকরির ক্ষেত্রে তাদের বৈষম্য, তাদের চাকরির কোঠার ক্ষেত্রে তাদের বৈষম্য। আমি প্রধান উপদেষ্টাকে বলবো, প্রথম দিন বক্তৃতার সময় আপনি জাতির উদ্দেশ্যে ভাষণের সময় আদিবাসী বলেছেন, নট আদিবাসী, উপজাতি এবং বাঙালি, উপজাতি এবং বাঙালি মিলে একটি কমিটি হবে, একটি শর্ত করা হবে, একটি সমঝোতা করা হলে এদেশের বিশৃঙ্খলা তৈরি হবে। এই জন্য বলবো, মুসলমান পতন হচ্ছে, যারা বৈষম্য গঠন হচ্ছে, এখানে খ্রিস্টান ধর্মের পতন হচ্ছে, বিভিন্ন ধর্মাবলম্বীরা কাজ করছে, তারা বেগুনা বানাচ্ছে, তাদের উপাসনালয় বানাচ্ছে। আমাদের মসজিদ ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে যেখানে কমিউনিটি আছে তাতে ব্যবস্থা গ্রহণ করা আহ্বান দেওয়া হচ্ছে। অনুমতির বরম্য পার্বত্য চট্টগ্রামের বৈষম্য দূর করে এখানে সুজলা সুফলা শস্য শ্যামলা একটি সোনার বাংলা কায়েমের আহ্বান জেনে আমার কথা শেষ করতে চাই। দেখা হবে রাজপথে, দেখা হবে আন্দোলনে, দেখা হবে বিপ্লবে। পীর সাহেব ঘোষণা করে আন্দোলনের জন্য জান দিয়ে
মাল দিয়ে রক্ত দিতে কারা প্রস্তুত আছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য। বান্দরবান ইসলামী আন্দোলনের সম্মানিত নেতৃবৃন্দকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, সকল স্তরের জনগণ ভাইয়েরা আমার, আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম সুন্দর এক সমাবেশে আপনাকে আমাকে উপস্থিত তৌফিক দান করছেন, এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি আমরা অনেকেই জানি না, আবার কেউ জানি না, ব্যাপারটা এরকম না। অনেকে জানি, অনেকে জানি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল, নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। এই দেশ একসময় ব্রিটিশ শোষণ করেছে, বৈষম্য করেছিল। এই বৈষম্যের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল, এবং ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান। আপনারা অনেকেই জানেন না, 1803 ঈসাই সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করে জাফরের থেকে, তৎকালীন সময় শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম নয়, দারুল হরব। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। ওই 1803 ঈসাই সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। সে আন্দোলনের কারণেই ব্রিটিশ এদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে। আমরা স্বাধীন হয়েছিলাম, ভেবেছিলাম বৈষম্য দূর হবে, বৈষম্য থাকবে না, কিন্তু আমরা কি দেখলাম? ভারতের বৃহত্তম জনগোষ্ঠী মুসলমানদের সাথে বৈষম্য করছে। আমরা চিন্তা করলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন, আলাদা দেশের প্রয়োজন। এই মুসলমানদের আন্দোলনের কারণেই কিন্তু স্বাধীন একটা দেশ পেয়েছিলাম। সেই দেশটার নাম পাকিস্তান। পাকিস্তান কেন করেছিলাম? বৈষম্যের কারণে। বৈষম্য দূর করার জন্যই আমরা পাকিস্তানের পক্ষে আন্দোলন করে একটা রাষ্ট্র কায়েম করেছিলাম, যে রাষ্ট্রের দুইটা মেরু, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এই দুই মেরুর মধ্যে ব্যবধান হলো 1700 কিলোমিটার। এই 1700 কিলোমিটার দূরত্বে দুইটা দেশ ভারত থেকে আলাদা হওয়ার একমাত্র কারণ কি ছিল? ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান। কাজে এই দেশটা মুসলমানদের দেশ। দেশ মুসলমানদের অধিকার সবার, দেশ মুসলমানদের অধিকার সবার। ভাই মাইক কমিয়ে দেন। দেশ মুসলমানদের অধিকার সবার। ভেবেছিলাম বৈষম্য থাকবে না, তবে কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে। আমরা চিন্তা করলাম বৈষম্য দূর করার জন্য কি দরকার? আমাদের আলাদা ভূখণ্ড হওয়া দরকার, পশ্চিম পাকিস্তানের থেকে ভাগ হওয়া দরকার। আমরা আবারও বৈষম্য দূর করার জন্য একত্রে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, স্বাধীন রাষ্ট্র কায়েম করলাম। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, এবার আর বৈষম্য থাকবে না। স্বাধীনতার আন্দোলনের স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার, সবাই সমান অধিকার। সাম্যতা, ঋষি, কামার, মজদুর, চামার, তাঁতি, জেলে, শ্রমিক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারাই হোক না কেন, যারা পাহাড়ি নন পাহাড়ি, সবাই সমান অধিকার। ভেবেছিলাম স্বাধীনতা করলেই আমরা মুক্তি পাবো, শান্তি পাবো, বৈষম্য দূর হবে। কিন্তু আজকে 71-এর পর থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে নাই। এমনকি এই পাহাড়ি অঞ্চলে
আমরা যারা বসবাস করি, এখানে বিভিন্ন উপজাতি আছে, যে উপজাতিরা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করে, স্বাধীনতার জন্য আন্দোলন করে। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা কেনই আন্দোলন করতেছেন? যুক্তি কি? আগে যুক্তি প্লেস করুন। যদি আমরা উপজাতিদের সাথে বৈষম্য করতাম, তার আন্দোলনের একটা যুক্তি ছিল, কিন্তু কই, পাহাড়িদের সাথে তো আমরা কোনো সময় কোনো অবস্থা দিয়ে বৈষম্য করি নাই। বরং আমরা মনে করি পাহাড়িদের সাথে উপজাতির সাথে বৈষম্য করে। চাকমা, ত্রিপুরা, এদের প্রত্যেকের অবস্থান এক না, শিক্ষার অবস্থান এক না, চাকরির অবস্থান এক না, তাদের চলাফেরার অবস্থান এক না। তাই বৈষম্য তো তারাই করতেছে, আমরা তো বৈষম্য করছি না, বরং আপনারা বৈষম্য সৃষ্টি করেছেন। আমি পাহাড়ি ভাইদেরকে বলবো, উপজাতি বন্ধুদেরকে বলবো, বৈষম্য সৃষ্টি করার জন্য চেষ্টা করবেন না। এটা বাংলাদেশের অংশ, এটা বাংলাদেশের ভূখণ্ড। আপনারা জানেন, বাংলাদেশে 1 ইঞ্চি মাটি যদি কেউ নেওয়ার জন্য চেষ্টা করে, এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক জীবন দিয়ে হলেও সেই মাটিকে রক্ষা করবে। এটা মাথায় রাখতে হবে। আপনি মাথার মধ্যে রাখুন, এই আবদ্ধ চেষ্টা করবেন এই পাহাড়ি অঞ্চলকে বাংলাদেশের ভূখণ্ডের থেকে আলাদা করতে পারবেন না, করতে দেওয়া হবে না। আজকে বৈষম্য কেন হবে? একই দেশের মধ্যে ভিন্ন আইন কেন চলবে? পাহাড়ি অঞ্চল বাংলাদেশের সংবিধান অনুযায়ী চলতে হবে। এখানে নাগরিকরা যে সুবিধা পাবে, অন্য অঞ্চলের নাগরিকরা একই সুবিধা পাবে। এখানে নাগরিকদের যে অধিকার থাকবে, অন্য জায়গার নাগরিকদের একই অধিকার থাকবে। আপনি পাসপোর্ট মারবেন বাংলাদেশের আর আন্দোলন করবেন বাংলাদেশের বিরুদ্ধে, আপনি চাকরি নেবেন এ দেশের আর আন্দোলন করবেন এ দেশের বিরুদ্ধে, আপনি খাবেন এ দেশে আর আন্দোলন করবেন এ দেশের বিরুদ্ধে। এইটা বাংলাদেশের মানুষ কোনোদিন মানতে পারে না। এটা দেশদ্রোহিতা, এটা দেশকে ধ্বংস করার আলামত, এটা ধ্বংস করার চিহ্ন। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি এই দেশের দিকে খেয়াল দেন, এই পাহাড়ি অঞ্চলের দিকে খেয়াল দেন, গোটা বাংলাদেশের দিকে খেয়াল দেন। কোন জায়গায় বাংলাদেশকে বিচ্ছেদ করার চক্রান্ত চলতেছে, কারা করতেছে, তাদেরকে চিহ্নিত করুন, আইনের আওতায় নিয়ে আসেন। কিসের আবার শান্তি চুক্তি? যদি কারোর সাথে বৈষম্য করা হয়, যারা বৈষম্য করবে আমরা সব ঐক্যবদ্ধভাবে তাদের পক্ষে লড়ব। কিন্তু খবরদার, যদি বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত করে, চেষ্টা করে, আমাদের জীবনের শেষ রক্ত দিয়ে হলেও সেইটাকে প্রতিহত করব, আন্দোলন করব, সংগ্রাম করবো ইনশাআল্লাহ। কেন এখানে অন্য এলাকার মানুষ কেন জমি ক্রয় করতে পারবে না? কেন জমি কিনতে পারবে না? যদি উপজাতির সবাই বিভিন্ন এলাকায় গিয়ে জমি কিনতে পারে, তাহলে বরিশালের মানুষ কেন এখানে জমি কিনতে পারবে না? এর কারণটা কি? এই প্রশ্ন আমার থাকবে, এর জবাব দিতে হবে। এখানে চাকরির মধ্যে বৈষম্য চলতেছে। আজকে বাংলাদেশের যারা নাগরিক, এই দেশের নাগরিক, দেখা যায় অঞ্চলের অনেক প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে না। তাদের জন্য নির্দিষ্ট হল নাই, নির্দিষ্ট ছাত্রাবাস নাই, চাকরির সুবিধা নাই। কেন এটা হবে? কেন ব্যবসার সুবিধা নাই, চলাফেরার সুবিধা নাই, এখানে বাসস্থানের সুবিধা নাই? এটা আমরা মানতে পারি না। বাংলাদেশের নাগরিক সবাই সমান। কে উপজাতি, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, কে হিন্দু, কে মুসলমান, এটা দেখার বিষয় নয়। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তাদের অধিকার সমান, সব অধিকার ভোগ করবো আমরা। যদি কোনো নাগরিক হিসেবে বৈষম্য করা হয়, তাহলে আপনি আন্দোলন করতে পারেন, আপনার যৌক্তিক। যদি বৈষম্য যদি না করা হয়, আপনি কেন আন্দোলন করবেন? কেন ডাকাতি করবেন? কেন চুরি করবেন? আজকে শান্তি চুক্তির নামে যে অশান্তি চুক্তি করা হয়েছে, যেখানে পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প ছিল, প্রায় 241টা সেনা ক্যাম্প এখান থেকে হটিয়ে নেওয়া হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে। এটা আমরা মানতে পারি না। সেনা ক্যাম্প এখান থেকে যাওয়ার পরই দেখা যায় বিশৃঙ্খলা বেড়ে গেছে, সন্ত্রাসী অবস্থা বেড়ে গেছে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনি সেনাপ্রধানকে নির্দেশ করুন এবং সেনাপ্রধানকে বলবো, আপনি আপনার এই অঞ্চলে সেনাবাহিনীকে নির্দেশ করুন যেন 24 ঘন্টার মধ্যে
যত অবৈধ অস্ত্র আছে সেই অবৈধ অস্ত্র যেন উদ্ধার করে। যদি না করে আপনি ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু আপনাকে ছাড়বে না, আপনার বিরুদ্ধে কথা বলতে বাধ্য হবে। কারণ এরা নিরাপত্তা চায়, এরা শান্তি চায়, এরা মুক্তি চায়, এরা নিরাপত্তা ব্যবসা করতে চায়, বাণিজ্য করতে চায়, পড়াশোনা করতে চায়, কৃষিকাজ করতে চায়, তারা এখানে নিরাপত্তায় বসবাস করতে চায়। কাজে আসুন, কোন শান্তি চুক্তির নামে অশান্তি চুক্তি আমরা মানি না। আমরা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সমান অধিকার দিতে চাই। কোন সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক বিভেদ আমরা চাই না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় রক্ষা করতে চাই। আমরা কি চাই? পাহাড়ের প্রত্যেকটা নাগরিক, উপজাতির প্রত্যেকটা নাগরিক সুশিক্ষায় শিক্ষিত হবে, তারা ব্যবসা করবে, বাণিজ্য করবে। আমাদের প্রত্যেকটা জায়গায়, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তারা যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে, কোঠার ভিত্তিতে নয়। এই কোঠা টোটা আমি মানি না। কিসের কোঠা? কোনো অঞ্চলের জন্য কোনো কোঠা থাকবে না, কোনো গোষ্ঠীর জন্য ভিন্ন কোনো কোঠা থাকবে না, কোনো কোঠা মানি না। এই কোঠার বিরুদ্ধে আন্দোলন করেই তো ফ্যাসিস্টকে তাড়ানো হয়েছে। আবার কিসের কোঠা? কোঠা আমরা মানতে পারি না। কোনো কোঠা নাই। যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে, যোগ্যতার ভিত্তিতে প্রতিষ্ঠানে ভর্তি হবে, যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশে চলাফেরা করবে। এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকতে হবে। কোন বৈষম্য যদি হয়, তাহলে এমন আন্দোলন করা হবে যে আন্দোলনের তবে ইনশাআল্লাহ সমস্ত বৈষম্য দূর হয়ে সাম্যতা রক্ষা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ঐক্যবদ্ধ থাকেন, ঐক্যবদ্ধ থাকেন। এই 54 বছর পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল, যেই দলই ক্ষমতায় ছিল, চাই সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, এই বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের সাথে তারা বৈষম্য করছে। এই বাংলাদেশের নাগরিকের অধিকার তারা প্রদান করতে পারে নাই, বাস্তবায়ন করতে পারে নাই। এটাই বাস্তবতা। শান্তি চুক্তির নামে অশান্তি চুক্তি বাতিল করুন, প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান করুন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন। যদি আপনি এটা করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু আন্দোলনের সূচনা হবে ইনশাআল্লাহ। এখান থেকে আন্দোলনের সূচনা হবে। আমরা চাই বৈষম্য দূর করতে, প্রত্যেকটা নাগরিক অধিকার ফিরিয়ে দিতে। এখানে জমি ক্রয় করার জন্য অন্য অন্য অঞ্চলের জন্য যেই আইন, ওই একই আইন এখানে থাকবে। অন্য আইন আমরা চাই না। অন্য অন্য জমিতে মধ্যে যেখানে খাজনা দেওয়া হয়, এখানের জমিও সেখানেই খাজনা দেওয়া হবে। অন্য অন্য জমির যেই খাজনা, এখানে একই খাজনা হবে। অন্য অন্য এলাকায় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের যে অধিকার, পার্বত্য অঞ্চলে একই অধিকার হবে, ভিন্ন কোনো অধিকার দেখতে চাই না। কি আপনারা একমত না দ্বিমত? কারা কারা একমত? হাত তুলে নারায় তাকবীর। আমরা কই বৈষম্য দেখতে চাই না, সবার অধিকার সমান দেখতে চাই। যদি হ্যাঁ, এরপরেও বিদেশি কোনো শক্তির ইঙ্গিতে, বিদেশি কোনো শক্তির ইঙ্গিতে যদি এই দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেন, তাহলে ইনশাআল্লাহ আমি ওয়াদা করতেছি, আশ্বস্ত করতেছি, ইনশাআল্লাহ যদি আমাকে প্রয়োজন হয়, আপনারা আমাকে ডাকেন, আপনাদের পাশে আমি আছি ইনশাআল্লাহ। আপনাদের পাশে আমি থাকবো। যে কোনো আন্দোলন সংগ্রামে, যদি ন্যায্য অধিকারের আন্দোলনে আমাকে আপনাদের প্রয়োজন হয়, আমাকে ডাকবেন, আপনাদের পাশে থাকবো, সাথে থাকবো। একই সাথে আন্দোলন করে আমাদের প্রত্যেকের অধিকারকে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। কাজে আসুন, কোনো ভেদাভেদ নাই, পাহাড়ি বাঙালি কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা চাই প্রত্যেকটা ধার্মিক তার ধর্ম পালন করবে, স্বাধীনভাবে ধর্ম পালন করবে। কিন্তু আশ্চর্য বিষয়, এই অঞ্চলে মুসলমানরা তারা কাজ করতে পারে না, তারা এনজিও কাজ করতে পারে না, সাহায্য সহযোগিতা করতে পারে না। অথচ দেখা যায় পূর্ব তিবিরের মতো এই অঞ্চলকেও খ্রিস্টান রাষ্ট্র বানাবার চক্রান্ত চলতেছে। এটা বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। সচেতন হন, সচেতন হন। আমরা ঐক্যবদ্ধ হই। যদি ঐক্যবদ্ধ হই, তাহলে কাউকে চাঁদা দিতে হবে না, কাউকে চাঁদা দিতে হবে না। আমরা ঐক্যবদ্ধ থাকবো। যে ঐক্যবদ্ধ থাকি, এখানে যাদেরকে বাঙালি বলা হয়, আমি এটা মানি না, যদিও আমি বাংলাদেশের নাগরিক, কিন্তু সামান্য পরিচয়ের জন্য বলতেছি, যাদেরকে বাঙালি বলা হয়, সবাই বাঙালি, সবাই বাংলাদেশি। কিসের বাঙালি? আমরা বাংলাদেশি, শুধু বাঙালি না, এটা ভুল তথ্য।
আমরা বাংলাদেশি। এই বাংলাদেশি বলে যাদেরকে চিহ্নিত করা হয় তাদের সংখ্যা কিন্তু পাহাড়ের অঞ্চলে 52%। কত পার্সেন্ট? এই 52% যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো সন্ত্রাসী গোষ্ঠী আমাদের মোকাবেলা করতে পারবে না, টিকতে পারবে না। আর বিগত যে সরকারগুলি আছে এই সরকারগুলি আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে কিন্তু আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই। ওরা গাদ্দার, ওরা মুনাফিক, ওরা মুনাফিকি করেছে। আজ পর্যন্ত কেউ শান্তি চুক্তি বাতিল করে নেই, বরং এটাকে আরো শানিত করেছে। ওরা ক্ষমতায় থাকার জন্য আমাদের যেরকম বলেছেন আমাদের লিডার মুজিব সাহেব, প্রায় 35 না 36 হাজার বাংলাদেশের নাগরিককে সন্ত্রাসী হত্যা করেছে। চিন্তা করতে পারছেন? মাত্র 2000 মানুষ শহীদ হওয়ার কারণে ফ্যাসিস্ট এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আর এখানে আমাদের বাংলাদেশের 36,000 নাগরিককে হত্যা করা হয়েছে, অথচ এখনো সন্ত্রাসীরা বুক ফুলিয়ে হাঁটে। এটা মানা চায় না, এটা মানতে পারি না। কাজে আসুন, আমি যত উপজাতি আছে সবাইকে বলবো, আসুন আমরা একত্রিত হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করি, ডাকাতদের বিরুদ্ধে লড়াই করি, খুনিদের বিরুদ্ধে লড়াই করি। আমরা আমাদের অধিকার বাস্তবায়নের চেষ্টা করি। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে কাজ করার তৌফিক দান করেন। নির্বাচন পিআর সিস্টেমে নির্বাচন চাই, সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই। যে নির্বাচন হবে মার্কায়, কোন ব্যক্তি কেন, মার্কা থাকবে, ব্যক্তি থাকবে না। মার্কায় মানুষ ভোট দিবে, যেই মার্কায় যেই পার্সেন্টেজে ভোট পাবে ওই মার্কার ওই পরিমাণ প্রতিনিধি সংসদে থাকবে। ধরে নেন আজকে যদি 30% ভোট হাত পাখা মার্কায় পায় তাহলে তাদের 300 আসনের 90টা আসন সংসদে থাকবে। যদি 1% কেউ ভোট পায় তাহলে কমপক্ষে তার 3 জন সদস্য সংসদে থাকবে। তাহলে ভোট একটাও মিস ইউজ হবে না, একটা ভোটে নষ্ট হবে না। প্রত্যেক দলের প্রত্যেক আদর্শের মানুষ সংসদে থাকবে। আমি উপজাতি ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, যদি মার্কা নির্বাচন করেন, আপনারাও যদি নির্বাচন অংশগ্রহণ করেন, যদি 1% ভোটও পান তাহলে এমনিতেই আপনাদের 3 জন প্রতিনিধি সংসদে থাকবে। আপনারা আপনাদের বক্তব্য, আপনাদের দাবি সংসদে উপস্থাপন করতে পারবেন, যেখানে পেশি শক্তি থাকবে না, কালো টাকার বাড়াবাড়ি থাকবে না। আমি মনে করি পিআর সিস্টেমের নির্বাচনই এই বাংলাদেশের জন্য নিরাপদ এক নির্বাচন, এবং যেখানে আর ফ্যাসিস্ট তৈরি হবে না, জাতীয় সরকার গঠন হবে। আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই, ঐক্যবদ্ধ থাকতে চাই, ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করতে চাই, ঐক্যবদ্ধভাবে আমাদের অধিকারকে বাস্তবায়ন করতে চাই, ঐক্যবদ্ধভাবে বৈষম্য দূর করতে চাই। কাজে আল্লাহ এবং যে সমস্ত বৈষম্য আইনগুলি পার্বত্য অঞ্চলে আছে সমস্ত বৈষম্য আইন আমরা দূর করতে চাই, একটা আইনও রাখতে চাই না। অন্য অঞ্চলের জন্য যে আইন হবে পার্বত্য অঞ্চলের জন্য একই আইন হবে, অন্য কোনো আইন চাই না। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করার তৌফিক দান করেন।